আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি এবং যন্ত্রপাতিতে তাপ দেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করব। আলোচ্য পাঠটি শেষে তোমরা পলভঙ্গি ব্যালেন্সে এবং 4 ডিজিটাল ব্যালেন্সে পদার্থের ওজন পরিমাপ করে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারবে। ল্যাবরেটরিতে শিখা ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতিতে তাপ দেওয়ার কৌশলও শিখতে পারবে। পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সে পদার্থের ওজন নির্ণয়। আমি আগে তোমাদের বলেছি যে পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্স সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে ওজন করার জন্য ব্যবহার করা হয়। আমরা ল্যাবরেটরিতে যে দ্রবণ তৈরি করি সেই দ্রবণের প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণই তৈরি করা হয় এবং সেই দ্রবণগুলোকে ওজন করার জন্য পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করা হয়। যেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেগুলোকে রাব ব্যালেন্স ব্যবহার করা হয় এবং তরল যেগুলো থাকে সেকেন্ডারি পদার্থ সেগুলোকে ব্যবহারের জন্য আমরা মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। আমরা একটু জেনে নিই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী, এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওইসব পদার্থগুলোকে বলা হয় যেগুলোকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। বাতাসের সংস্পর্শে আসলেও যেসব পদার্থ কোনো পরিবর্তন হয় না বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকে ক্ষয় করে না। এদের প্রস্তুত করার পর এদের রাখা হয়, এদের ঘনমাত্রা দীর্ঘকাল ধরে অপরিবর্তিত থাকে। তাহলে এই 4টা যদি বৈশিষ্ট্য থাকে কোনো পদার্থের, তাহলে সেই সব পদার্থকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন অনাদ্র সোডিয়াম কার্বনের দ্রবণ বা অক্সালিক অ্যাসিডের দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ, কেলাসিত সোডিয়াম অক্সালেটের দ্রবণ, এগুলো হচ্ছে সবই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখান থেকে তোমরা জানতে পারলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কার কী এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। 4টি বৈশিষ্ট্য থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আসলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি না থাকে কোনো একটা পদার্থের মধ্যে, যেমন আমরা যদি হচ্ছে কি বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, বা বায়ুর সংস্পর্শে আসলে পরিবর্তন হয়ে যায়, তারপরে নিক্তিতে যখন মাপার সময় নিক্তির ক্ষতি করে, এবং কী করা হয় যে দ্রবণ প্রস্তুত করা হয় তার ঘনমাত্রা সহজেই পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেগুলো পদার্থকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থাইসালফেট ইত্যাদি, এগুলো হচ্ছে যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারব। বিভিন্ন ধরনের দ্রবণ তৈরির কৌশল। এখানে আমরা জানব মোলারিটিটা কী। নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন কক্ষ তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে ওই দ্রবের যত মোল বা তার গ্রাম আণবিক ভর দ্রব্যতা থাকে, দ্রবের ওই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তার মানে কি, একটা দ্রবণ প্রস্তুতির সময় যদি 1 লিটার দ্রবণ থাকে, 1 লিটার দ্রবণে ওই দ্রবের যত সংখ্যক মোল থাকে বা তার গ্রাম আণবিক ভর থাকে, তাহলে দ্রবের ওই মোল সংখ্যাকে আমরা ওই দ্রবণের মোলারিটি বলে থাকি। তাহলে দ্রবণের মোলারিটির সমান কি হচ্ছে, মোল এককে দ্রবের পরিমাণ। মানে যে দ্রব্যটা ব্যবহার করব সেই দ্রবণের একক অবশ্যই হতে হবে মোল, বাই হচ্ছে লিটার এককে দ্রবণের আয়তন, এবং যে আয়তনটা হবে দ্রবণে সেটাকে অবশ্যই লিটারে। তাহলে কোনো দ্রবণের 1 লিটারে যত পরিমাণ দ্রব্য থাকে সেই দ্রবের মোল সংখ্যাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। মোলারিটির সমান মোল এককে দ্রবের পরিমাণ এবং আয়তন, দ্রবণের আয়তন অবশ্যই লিটার এককে। মোলার দ্রবণ। মোলার দ্রবণ কাকে বলে, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হয় ওই দ্রবণের 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ। একে আমরা
মোলার দ্রবণকে আমরা 1m দ্বারা প্রকাশ করি। তাহলে মোলার দ্রবণ মানে আমরা বুঝবো যে সেখানে দ্রবের পরিমাণ হচ্ছে 1 মোল। এই জন্য আমরা এটাকে 1m দ্বারা প্রকাশ করি বা 1 মোলারিটি বলা হয়। তাহলে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1m। যেমন কক্ষ তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণে যদি আমরা 1 মোল সোডিয়াম কার্বনেট দিই অথবা 106 গ্রাম, যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে কী হবে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণকে আমরা বলি 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। সেমিমোলার দ্রবণ মানে তাহলে বুঝতে পারছো অর্ধেক। যদি হচ্ছে যে কোনো দ্রবণের 1 লিটারে যদি অর্ধমোল দ্রবীভূত থাকে, মানে 1 মোলের অর্ধেক দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হয়, ওই দ্রবণকে আমরা বলি হচ্ছে সেমিমোলার দ্রবণ, বা এই দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 মোলার। যেমন কক্ষ তাপমাত্রায় যদি আমরা 1 লিটারে 0.5 মোল সোডিয়াম কার্বনেট বা 106 অর্ধেক, যেহেতু অর্ধেক মোল, তাহলে গ্রাম আণবিক ভর কত হবে, যেহেতু আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তাহলে ওর অর্ধেক হবে হচ্ছে 53 গ্রাম। যদি আমরা 1 লিটার দ্রবণে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটিকে আমরা বলি হচ্ছে সেমিমোলার দ্রবণ বা 0.5 মোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণে কী হবে, 0.15 মোল দ্রবীভূত থাকবে। দ্রবণের পরিমাণ হবে 1 লিটার, কিন্তু দ্রবের পরিমাণটা হবে হচ্ছে 0.1 মোল দ্রব। তাহলে সেই দ্রবণকে আমরা বলি হচ্ছে যে ডেসিমোলার দ্রবণ। একে আমরা 0.1 মোলার দ্বারা প্রকাশ করি, এর মোলারিটি হচ্ছে 0.1 মোলার। যেমন যদি কক্ষ তাপমাত্রায় আমরা 1 লিটার দ্রবণে 0.1 মোল সোডিয়াম কার্বনেট বা 10.6, যদি আমরা 106কে 0.1 দ্বারা গুণ করি, তাহলে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করা হয়, তাহলে ওই দ্রবণটি হবে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ বা ডেসিমোলার দ্রবণ। তাহলে আমরা জানলাম এখানে আমরা মনে রাখতে হবে যে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, আর হচ্ছে ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। এই সম্পর্কে অনেক অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। আমি তোমাদের কয়েকটা গাণিতিক সমাধান দেখাবো এই মোলার দ্রবণ, মোলারিটি এবং মোলার দ্রবণ নিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা। দেখো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তোমাকে 250 ml আয়তনের একটি আয়তনিক ফ্লাক্স দিয়ে বলা হলো এই ফ্লাক্সে সোডিয়াম কার্বনেটের একটি ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো। এই জন্য তুমি কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ ওজন করতে হবে তোমাকে। তাহলে দেখো এখানে আমাকে বলেছে একটা দ্রবণ তৈরি করতে, যেটা কি হবে, যার আয়তন হবে 250 মিলিলিটার, এবং কি হবে সোডিয়াম কার্বনেট, সেটা সোডিয়াম কার্বনেটের দ্রবণ হবে, এবং সেই দ্রবণের মোলারিটি হবে ডেসিমোলার দ্রবণ। তার মানে মোলারিটি কত হবে, 0.1 মোলার। মোলারিটি হবে 0.1 মোলার দ্রবণ। তাহলে সেক্ষেত্রে আমাদের কতটুকু সোডিয়াম কার্বনেট দরকার হবে। তাহলে প্রথমেই আমরা যেহেতু সোডিয়াম কার্বনেটের পরিমাণ চাইছে, ওজন চাইছে, তাহলে কী করতে হবে, আমাকে সোডিয়াম কার্বনেটের ভরটা আগে বের করে, আণবিক ভর আমাকে বের করতে হবে। কারণ এখানে মোলে কিন্তু চাইনি, এখানে চাইছে হচ্ছে তোমার ভরে। যদি মোল চাইতো সরাসরি, তাহলে আমরা মোলে হিসাব করতাম। যেহেতু এখানে তোমার ভর চাইছে, সেহেতু এখানে আমরা কী করবো, গ্রাম আণবিক ভর আমাদের অবশ্যই বের করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর সমান কত, 106 গ্রাম। তাহলে দেখো মোলার দ্রবণের সংজ্ঞা মতে আমি বলেছি 1 লিটার দ্রবণে যদি 106 গ্রাম থাকে, তাহলে সেই দ্রবণের মোলারিটি হবে 1 মিলিলিটার, 1 মোলার। তাহলে এখানে যেহেতু আমাদের মিলিলিটারে চাইছে আয়তনটা 250 মিলিলিটার, এই জন্য আমরা 1 লিটারকে কী করবো, মিলিলিটারে কনভার্ট করব। তাহলে 1 লিটার সমান কত, 1000 মিলিলিটার। তাহলে যদি কোনো দ্রবণের আয়তন 1000 মিলিলিটার হয় এবং সেই দ্রবণে যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, তাহলে সেই 6 গ্রামের মোলারিটি হবে 1 মোল। এখানে আমরা সেটাই লিখছি যে 1000 মিলিলিটার আয়তনে 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে সোডিয়াম কার্বনেট লাগে 106 গ্রাম। আমার সব অঙ্কই এরকম হবে, শুধু যেটা চাইবে সেটা আমরা পিছনে দিব। যদি আমরা ভর চাই তাহলে ভরটা পিছনে দিব, যদি আমাদের আয়তন চাই তো আমরা আয়তনটা পিছনে লিখব। আর সব অঙ্কগুলো একই পদ্ধতিতে হবে, একই সংজ্ঞায়, কিন্তু শুধুমাত্র আমাদের যেটা দরকার সেটা আমরা কী করব, সমান চিহ্নের পরে রাখবো। যেহেতু এখানে আমাদের সোডিয়াম কার্বনেটের ভর চাইছি, ওজন চাইছি, এই জন্য আমরা সোডিয়াম কার্বনেটের ওজনটাকে পরে রাখলাম। এটা সূত্রটা কি, যেখানে 1 লিটার হবে এবং 1 মোলার হবে, এবং হচ্ছে যে তোমার সোডিয়াম কার্বনেটের পরিমাণ হবে হচ্ছে তার গ্রাম আণবিক ভরের সমান। যেহেতু এখানে আমরা আয়তন মিলিলিটারে বলছি, এই জন্য আমাকে 1 লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে হবে, যেহেতু এই জন্য আমরা এখানে 1000 মিলিলিটার আয়তন দিয়েছি। তাহলে 1000 মিলিলিটার দ্রবণ তৈরি করতে যদি 106 গ্রাম হয়, তখন মোলারিটি হয় 1 মোলার।
তাহলে 250 মিলিলিটার আয়তনের যদি 1 মোলার তৈরি করি তাহলে দ্রবণ তৈরি করতে লাগে, দেখো এখানে 106 গুণন 250 ভাগ 1000 দিব। আর যেহেতু 1 মোলার আমরা নিচে 1 দিব। এখানে তোমাদের একটা ভুল হয়ে গেছে, 1 মোলার না 0.1 মোলার হবে, যেহেতু আমাদের চাইছে হচ্ছে 0.1 মোলার, সেহেতু আমরা 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করতে লাগবে। 0.1টা উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে। তাহলে এখানে আমরা পাইছি 2.65 গ্রাম। তাহলে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজন হবে 2.6 গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবণ। আচ্ছা, আরেকটা সমস্যা দেখো, সেটা হচ্ছে উপরের সমস্যা মতে 250 ml ফ্লাক্সে 0.1 মোলার সোডিয়াম তৈরিতে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন হলে তুমি পলবঙ্গি ব্যালেন্সে ওজন নিতে গিয়ে 2.9415 গ্রাম সোডিয়াম কার্বনেট ওজন করেছো। তখন সোডিয়াম কার্বনেট প্রস্তুতি দ্রবণটির মোলার ঘনমাত্রা কত হবে তা হিসাব করে দেখাও। আচ্ছা, এখানে আমাদের বলছে তার মানে কি 2.65 গ্রাম না নিয়ে যদি আমরা 2.9415 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ ওজন করি তাহলে সেই দ্রবণের মোলারিটিটা কত হবে। এখানে দেখো, এটাও তুমি আগের পদ্ধতিতে করতে পারো। জাস্ট কি হবে, আমাদের হচ্ছে যে 1 মোলারটা কী করতে হবে, আমরা প্রথমে লিখবো যে 1000 মিলিলিটার আয়তনের 1000 মিলিলিটার আয়তনের দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ হলে সেই দ্রবণের ঘনমাত্রা হয় 1 মোলার, অর্থাৎ 0.24941 গ্রাম হলেও সেটা কত হবে সেটা বের করতে পারবো। এটা যদি না করি আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দেখো, গৃহীত সোডিয়াম কার্বনের মোল সংখ্যা যেহেতু আমার মোলারিটি চেয়েছে, সেহেতু আমরা এইভাবেও করতে পারি। আগে আমরা কি করব, যে পরিমাণ দ্রবণ ওজন করছি সেটাকে আমরা কি করব, তার মোল সংখ্যাটা যেহেতু গ্রামে দেওয়া আছে এটাকে আমরা মোলে কনভার্ট করব। তাহলে দেখো, গৃহীত সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা হচ্ছে গৃহীত সোডিয়াম কার্বনেটের ভর যেটা দেওয়া আছে 2.9415 গ্রাম এবং সোডিয়াম কার্বনেটের মোলার ভর। আমরা জানি যে গৃহীত ভরকে যদি আমরা মোলার ভর দ্বারা প্রকাশ করি তাহলে সেটাই হয় সেই যৌগের হচ্ছে মোল সংখ্যা। তাহলে যেহেতু সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.02775 মোল। আচ্ছা, তাহলে মোলারিটি কত হবে, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা লিটার দ্রবণের আয়তন, যেহেতু এখানে 250 মিলিলিটার আছে এটাকে আমরা কী করবো, লিটারে কনভার্ট করবো, মিলিলিটার আছে যেহেতু, তাহলে এটাকে আমরা লিটারে কনভার্ট করব। তাহলে দেখো, লিটারে যদি কনভার্ট করা হয় 250 ml কে আমরা 1000 দ্বারা ভাগ দিলে হয় 0.250 লিটার। তাহলে আমরা মোল সংখ্যা দিব এবং আয়তনটা দিব লিটারে, দেওয়ার পর আমাদের হয় 0.111 মোল পার লিটার বা এম। মোল পার লিটারকে বলা হচ্ছে মোলারিটি। তাহলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা হবে 0.111 মোল পার লিটার বা 0.11 মোলার। আসলে আমরা এই অঙ্কগুলো দুইভাবেই করতে পারি, মোল সংখ্যা বের করে নিয়ে মোলারিটি বের করতে পারি। আবার ধরো যে তোমরা যদি ইকুয়েশন করে করতে চাও সেভাবে করা যায়, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে করবে। আসলে ব্ল্যাকবোর্ডে ক্লাসে করালে আরেকটু সুবিধা হতো, আমি একটু ভিন্নভাবে করাই, যেহেতু এখানে ব্ল্যাকবোর্ডে করার উপায় নেই, তাই তোমাদের কাছে যেটা সহজভাবে মনে হবে সেটাই তোমরা করবে। আমি সবসময় সেকেন্ড পদ্ধতিতেই করানোর চেষ্টা করি এবং এটাই আমার কাছে সহজ মনে হয়। তোমাদের কাছে যদি প্রথম অঙ্কটা মনে হয়, তোমরা যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেটা করবে। এই মোলারিটি এবং মোলার দ্রবণ নিয়ে কয়েকটি হচ্ছে তোমাদের দেওয়া আছে প্রবলেম, যে সমস্যাগুলো তোমরা চেষ্টা করবে বাসায় সমাধান করার জন্য। আর না পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের করে দিব। এখন আমরা পড়বো বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিক্ষা। বুনসেন বার্নার এক ধরনের ল্যাম্প, ওটার সাহায্যে কী করা হয়, তাপ দেওয়া হয়। আমরা যে স্পিরিট ল্যাম্পটা তোমরা সবাই দেখেছো বাসায় থাকে, ওই ল্যাম্পের মতোই বুনসেন বার্নারও এক ধরনের হচ্ছে। এখানেও এর সাহায্যে কী করা হয়, তাপ দেওয়া হয়। যেহেতু বিজ্ঞানী রবার্ট বুনসেন এইটা আবিষ্কার করে 1855 সালে এবং আবিষ্কারকের নাম অনুসারে এই বার্নারের নাম রাখা হয়েছে হচ্ছে বুনসেন বার্নার।
বুনসেন বানানোর 3টে অংশ থাকে। এক নম্বর হচ্ছে বেস, একদম নিচের অংশটাকে আমরা বলি হচ্ছে বেস। এর পার্শ্বনাল দিয়ে জ্বালানি গ্যাস বার্নারের টিউব প্রবেশ করে। এই বেসের মাধ্যমে কী করা হয়, জ্বালানি গ্যাসটা, যে গ্যাসের সাহায্যে বার্নারটা জ্বলে সেটা প্রবেশ করে। পার্শ্ব ছিদ্রযুক্ত বার্নার টিউব, একটা পার্শ্ব ছিদ্র আছে, এই টিউবটাকে আমরা বলি পার্শ্ব ছিদ্রযুক্ত বার্নার টিউব। এর নিচের দিকে ছিদ্র থাকে এবং এই ছিদ্র দ্বারাই হচ্ছে যে বায়ুছিদ্র বরাবর এটাকে স্ক্রু করা থাকে। এবং ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং, এই রিংটি বার্নার টিউবের খাঁজ বরাবর চক্র করে ঘুরে বায়ুছিদ্র এবং বার্নার টিউবের বায়ুছিদ্র পথ এক করে দেয়। মানে এই রিংয়ের সাহায্যে কী করি আমরা, এই বনের যে বায়ুছিদ্র এবং বার্নারের যে বায়ুছিদ্র সেটাকে এক করা হয়। আচ্ছা, বুনসেন বার্নারের শিখা সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখা, একটা হচ্ছে উজ্জ্বল শিখা বা দীপ্তিমান শিখা। আমরা ল্যাবে সাধারণত অনুজ্জ্বল শিখা বা দীপ্তিহীন শিখাটাই ব্যবহার করি। দীপ্তিহীন শিখা কখন হয়, যখন বুনসেন বার্নারের বায়ুছিদ্র এবং বার্নার টিউবের বায়ুছিদ্র এক হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় পর্যাপ্ত অক্সিজেনটা ভিতরে প্রবেশ করে এবং দেখা যাচ্ছে যে পূর্ণ দহন হয়, এবং এই দহনের ফলে একটা যে শিখাটা তৈরি হয় সেই শিখাকে আমরা বলি হচ্ছে যে অনুজ্জ্বল, এই যে যেমন হচ্ছে অনুজ্জ্বল শিখা। যদি কী করা হয়, এই বায়ুছিদ্র বুনসেন বার্নারের হচ্ছে বায়ুছিদ্র এবং বার্নার টিউবের ছিদ্র যদি এক না হয়, তাহলে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ভিতরে প্রবেশ করে না এবং দেখা যাচ্ছে অক্সিজেনের পূর্ণ দহন ঘটে না। তখন যে শিখাটা তৈরি হয়, তখন সেই শিখাকে আমরা বলি হচ্ছে যে উজ্জ্বল শিখা বা দীপ্তিমান শিখা। তো আমরা সাধারণত ল্যাবে অনুজ্জ্বল শিখা সম্পূর্ণ বুনসেন বার্নারই ব্যবহার করি, কারণ অনুজ্জ্বল শিখায় সব কিছুই তাপ দেওয়া যায়, তাপ দিলে সেটা ভালো হয়। স্পিরিট ল্যাম্প দেখো, স্পিরিট ল্যাম্পে সবসময় অনুজ্জ্বল শিখায় উৎপন্ন হয়। এখানে কী থাকে, এখানে 2টা ভাগ থাকে, একটা অনুজ্জ্বল শিখা থাকে, এক জারণ মণ্ডল। সেই শিখাগুলো 2টা ভাগ থাকে, একটা হচ্ছে জারণ মণ্ডল, একটা হচ্ছে বিজারণ মণ্ডল। এবং স্পিরিট ল্যাম্পটা আমরা জানি যে আমরা ব্যবহার করি হচ্ছে তোমাদের স্পিরিট জ্বালানি ইউজ করতে হয় এবং এটা চুলিতে থাকে। আচ্ছা, অনুজ্জ্বল শিখা আমি তোমাদের আগেই বললাম যে যখন বুনসেন বার্নারের বায়ু নিয়ন্ত্রকের ছিদ্র এবং বার্নার টিউবের বায়ুছিদ্র একসাথে মিলে যায়, তখন পর্যাপ্ত জ্বালানি গ্যাসের সাথে মিশ্রিত হয় এবং পূর্ণ দহনের শিখা তৈরি করে, সেটাকে আমরা অনুজ্জ্বল শিখা। এবং এই শিখাই হচ্ছে আমরা পরীক্ষাগারে সাধারণত ব্যবহার করা হয়। এখানে 2টা অংশ থাকে, একটা হচ্ছে অন্তস্থ নীল বিজারণ মণ্ডল এবং বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল। তার মানে থাকে নিচের দিকে একটা থাকে, নিচের দিকে একটা শিখা থাকে, সেটা হচ্ছে নীল, এবং উপরের দিকে একটা থাকে সেটা হচ্ছে যে বহিস্থ নীল অনুজ্জ্বল জারণ মণ্ডল। সাধারণত দেখবা যে যে উপরের যে অংশটুকু থাকে সেই অংশটুকুই হচ্ছে যে সেই অংশটুকু হলুদ হলুদ টাইপের হয়, এবং সেখানে আমরা কী করি, বিভিন্ন যন্ত্রের তাপ দিই। এইটুকু জ্বালাও, এবং তোমরা ভালো করে একটু ডিটেলস পড়ে নিও। এখান থেকে অত কিছু পরীক্ষায় আসে না, জাস্ট তোমাদের জানানোর জন্য আমাদের এটা পড়ানো। উজ্জ্বল শিখাও কি, উজ্জ্বল শিখা আমি আগে বললাম, যখন 2টা ছিদ্র, বায়ুনিয়ন্ত্রকের ছিদ্র এবং বার্নার টিউবের ছিদ্রপথ মিল না হয়, তখন দেখা যায় পর্যাপ্ত অক্সিজেন প্রবেশ করে না, এবং এর ফলে দেখা যাচ্ছে যে একটা যেহেতু তোমার অক্সিজেনের পূর্ণ দহন করে না, যে শিখাটা তৈরি হয় সেই শিখায় অত্যন্ত কার্বন থাকে, এবং এই কার্বনের কারণে দেখা যাচ্ছে যে টেস্ট টিউবের গায়ে কালি পড়ে। এই কারণে কী করা হয়, এই উজ্জ্বল শিখা পরীক্ষাগারে কিন্তু উজ্জ্বল শিখা ব্যবহার করা হয় না, তাহলে কী হয়, যন্ত্রপাতিতে কালি পড়ে যায়। এই জন্য আমরা অনুজ্জ্বল শিখা সম্পূর্ণ বুনসেন বার্নারই ব্যবহার করি। স্পিরিট ল্যাম্প তোমাদের আগেই বলেছি, এটা সাধারণ প্রদীপ, যারা সবার বাসায় আসে, সবার বাড়িতে ল্যাম্প দেখতে পাও। সবার বাড়িতে নাই, আমরা যখন আমরা ল্যাম্পে স্পিরিট ব্যবহার করি, আমরা তো সাধারণত ল্যাম্পে কেরোসিন ব্যবহার করি আমাদের বাসায় ব্যবহৃত ল্যাম্পগুলো, তো ওইটা না, আমরা পরীক্ষাগারে আমরা যে ল্যাম্পটা ব্যবহার করি সেখানে আমরা জ্বালানি হিসাবে স্পিরিট ব্যবহার করা হয়, স্পিরিট বা অ্যালকোহল, এবং তখন সেই ল্যাম্পকে আমরা বলি যে স্পিরিট ল্যাম্প, এবং স্পিরিট ল্যাম্পে সবসময় অনুজ্জ্বল শিখা তৈরি হয়।
যেহেতু বুনসেন বার্নারের স্বল্পতা থেকে যায়, এই জন্য অধিকাংশ ল্যাবে আমরা বুনসেন ব্যবহারের পরিবর্তে স্পিরিট ল্যাম্পই ব্যবহার করি। ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতিকে তাপ দেওয়ার কৌশল। ল্যাবরেটরিতেও যখন আমরা কাজ করি তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কাজের যন্ত্রপাতিকে তাপ দিতে হয়, যেমন টেস্ট টিউব, বিকার, গোলতলি ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি। তো এইসব যন্ত্রপাতিকে আমি কীভাবে তাপ দেওয়া হয়, তো সেসব কৌশল সম্বন্ধে তোমাদের কিছু বলবো। 1 নম্বর হচ্ছে টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল। টেস্ট টিউব আমরা জানো, টেস্ট টিউব ব্যবহার করি বিভিন্ন তরল পদার্থ গরম করতে টেস্ট টিউব ব্যবহার করা হয়। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে টেস্ট টিউবে যে তরল পদার্থটা নিব, সেই তরল পদার্থ নেওয়ার পর একটা টেস্ট টিউব হোল্ডার দ্বারা ধরে আমরা কী করব, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের যে হলুদ অংশটা থাকে, মানে অনুজ্জ্বল শিখা থাকে, সেইখান বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা ধরবো। এমনভাবে ধরবো যাতে হচ্ছে যে টেস্ট টিউবের মুখটা যাতে আমাদের বা আমাদের সহপাঠীর মুখের সামনে না থাকে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে টেস্ট টিউবে তাপ দেওয়ার ফলে অনেক গ্যাস তৈরি হয়, মানে বিষাক্ত গ্যাস, যেগুলো আমাদের মুখে লেগে ক্ষতি হতে পারে। এই জন্য আমরা কী করি, এমনভাবে ধরবো যাতে টেস্ট টিউবের মুখটার দিকে থাকে, যে হচ্ছে যে আমাদের মুখের বাইরে থাকে। আবার যদি তরল পদার্থ হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় বাম্পিং করে, তরল পদার্থ বাম্পিং করার ফলে দেখা যাচ্ছে বাষ্পীভূত হয়ে আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য আমরা টেস্ট টিউবের মুখটা আমাদের মুখের বাইরে থেকে এবং আমাদের সহপাঠীর যাতে মুখ না থাকে সে বরাবর ধরবো এবং অ্যাঙ্গেল প্রায় 45 ডিগ্রির মতো রেখে টেস্ট টিউবে তাপ দিতে হয়। তারপর দেখো এই ছবিতে আছে, ছবিতে দেখানোর কৌশল দেখানো হয়েছে, এভাবে করতে হবে। ল্যাবরেটরিতে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। বিকার ও কনিক্যাল ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল। বিকার এবং কনিক্যাল ফ্লাস্কে সরাসরি তাপ দেওয়া যায় না, এই জন্য আমরা কী করি, বিকারে যে তরলটা ইউজ করি, সেই যে তরল পদার্থে তাপ দেওয়া হবে সেই তরলটা নিয়ে এখানে একটা ত্রিপদী স্ট্যান্ড এবং একটা তার জালি ব্যবহার করা হয়। আমরা স্পিরিট ল্যাম্পের উপর একটা ত্রিপদী স্ট্যান্ড দিয়ে তার উপর একটা তার জালি ব্যবহার করে সেখানে আমরা যদি বিকার বা কনিক্যাল ফ্লাস্ক বসাই আমরা কী করি, তাপ দেওয়া হয়। গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল। গোলতলি ফ্লাস্কে ব্যবহৃত অজৈব এবং জৈব গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ তৈরিতে বিভিন্ন প্রক্রিয়ায় তাপ দেওয়ার প্রয়োজন হয়। জৈব, গ্যাসীয় এবং উদ্বায়ী পদার্থ দাহ্য হওয়ার ক্ষেত্রে এসব ব্যবহৃত গোলতলি ফ্লাস্কে সরাসরি তাপ দেওয়া খুব বিপজ্জনক। তাই আমরা কী করা হয়, 3টা উপায়ে তাপ দিয়ে থাকি। সরাসরি গোলতলি ফ্লাস্কে আসলে তাপ দেওয়া যায় না, কারণ জৈব পদার্থগুলো বেশিরভাগই উদ্বায়ী হয়। তো আমরা দেখো 3ভাবে তাপ দিয়ে থাকি। একটা হচ্ছে অজৈব গ্যাস HCl সালফার ডাইঅক্সাইড প্রস্তুতির বেলায় গোলতলির ফ্লাস্কে তার জালি দিয়ে ত্রিপদী স্ট্যান্ড সহকারে লোহার স্ট্যান্ডের উপরে দিয়ে গোলতলি ফ্লাস্কে একটা স্ট্যান্ডের সাথে ক্ল্যাম্পের সাহায্যে আটকিয়ে তারপর কী করা হয়, বুনসেন বার্নারের শিখায় তাপ দেওয়া হয়। তোমাদের দেওয়া আছে দেখো চিত্রে, নাম্বার চিত্রে এভাবে তাপ দেওয়া হয়। আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে যে যদি আমরা ওয়াটার বাতি রাখি, ওয়াটার বাতি ফ্লাস্কটি রেখে তাপ দেওয়া হয়। আর সরাসরি তাপ দেওয়া হয়, দেখো নাম্বারে আছে, তো সেখানে আমরা স্টিম পাতন প্রক্রিয়ায় তাপ দিয়ে থাকি। আজকে তোমাদের এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা দেখবে এবং দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং বিশেষ করে মোলারিটির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমরা বই দেখবে, বিভিন্ন প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমগুলো করার চেষ্টা করবে। নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল দুই ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা বারবার এটা বাসায় প্র্যাকটিস করবে এবং হচ্ছে যে সব ভালো পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হোম অ্যান্ড কিপ লার্নিং।